রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ ৪৪ পর্ব। বাইরে অন্ধকারে দরজার আড়ালে একটি মানুষ এতক্ষণ দাঁড়িয়েছিল। হাবলু। কম সাহস না। মধুসূদনকে যমের মতো ভয় করে, তবু ছিল কাঠের পুতুলের মতো স্তব্ধ হয়ে। সেদিন মধুসূদনের কাছে তাড়া খাওয়ার পর থেকে জ্যাঠাইমার কাছে আসবার সুবিধে হয়নি। মনের ভিতর ছটফট করেছে। আজ এই সন্ধ্যাবেলায় আসা নিরাপদ ছিল না। কিন্তু ওকে বিছানায় শুয়ে রেখে মা যখন ঘরকন্নার কাজে চলে গেছে, এমন সময় কানে এলো এসরাজের সুর। কী বাজছে জানতো না, কে বাজাচ্ছে বুঝতে পারেনি। জ্যাঠাইমার ঘর থেকে আসছে এটা নিশ্চিত। জ্যাঠামশাই সেখানে নেই এই তার বিশ্বাস। কেননা তার সামনে কেউ বাজনা বাজাতে সাহস করবে এ কথা সে মনেই করতে পারে না। উপরের তলার দরজার কাছে এসে জ্যাঠামশাইয়ের জুতো জোড়া দেখেই পালাবার উপক্রম করলে। কিন্তু যখন বাইরে থেকে চোখে পড়ল জ্যাঠাইমা নিজে বাজাচ্ছেন, তখন কিছুতেই পালাতে পা সরল না। দরজার আড়ালে লুকিয়ে শুনতে লেগেছে। প্রথম থেকেই জ্যাঠাইমাকে ও জানে আশ্চর্য, আজ বিস্ময়ের অন্ত নেই। মধুসূদন চলে যেতেই মনের উচ্ছ্বাস আর ধরে রাখতে পারলে না। ঘরে ঢুকেই কুমুর কোলে গিয়ে বসে গলা জড়িয়ে ধরে কানের কাছে বললে, জ্যাঠাইমা। কুমু তাকে বুকে চেপে ধরে বললে, এ কি, তোমার হাত যে ঠান্ডা, বাদলার হাওয়া লাগিয়েছ বুঝি? হাবলু কোনো উত্তর করলে না, ভয় পেয়ে গেল। ভাবলে জ্যাঠাইমা এখনই বুঝি বিছানায় শুতে পাঠিয়ে দেবে। কুমু তাকে শালের মধ্যে ডেকে নিয়ে নিজের দেহের তাপে গরম করে বললে, এখনও শুতে যাওনি গোপাল? তোমার বাজনা শুনতে এসেছিলুম। কেমন করে বাজাতে পারলে জ্যাঠাইমা? তুমি যখন শিখবে তুমিও পারবে। আমাকে শিখিয়ে দেবে? এমন সময় মোতির মা ঝড়ের মতো ঘরে ঢুকেই বলে উঠল, এই বুঝি দস্যি এখানে লুকিয়ে বসে, আমি ওকে 7 রাজ্যে খুঁজে বেড়াচ্ছি। এদিকে সন্ধ্যাবেলায় ঘরের বাইরে দুপা চলতে গা ছমছম করে। জ্যাঠাইমার কাছে আসবার সময় ভয় ডর থাকে না। চল, শুতে চল। হাবলু কুমুকে আঁকড়ে ধরে রইল। কুমু বললে, আহা, থাক না আর একটু। এমন করে সাহস বেড়ে গেলে শেষকালে বিপদে পড়বে। ওকে শুয়ে আমি এখনই আসছি। কুমুর বড় ইচ্ছে হলো হাবলুকে কিছু দেয়, খাবার কিংবা খেলার জিনিস, কিন্তু দেবার মতো কিছু নেই। তাই ওকে চুমু খেয়ে বললে, আজ শুতে যাও লক্ষ্মী ছেলে, কাল দুপুরবেলা তোমাকে বাজনা শোনাবো। হাবলু করুণ মুখে উঠে মায়ের সঙ্গে চলে গেল। কিছুক্ষণ পরেই মোতির মা ফিরে এলো। নবীনের ষড়যন্ত্রের কী ফল হলো তাই জানবার জন্য মন অস্থির হয়ে আছে। কুমুর কাছে বসেই চোখে পড়ল তার হাতে সেই নীলার আংটি। বুঝলে যে কাজ হয়েছে। কথাটা উত্থাপন করবার উপলক্ষে স্বরূপ বললে, দিদি, তোমার এই বাজনাটা পেলে কেমন করে? কুমু বললে, দাদা পাঠিয়ে দিয়েছেন। বড় ঠাকুর তোমাকে এনে দিলেন বুঝি? কুমু সংক্ষেপে বললে, হ্যাঁ। মোতির মা কুমুর মুখের দিকে তাকিয়ে উল্লাস বা বিস্ময়ের চিহ্ন খুঁজে পেলে না। তোমার দাদার কথা কিছু বললেন নাকি? না। পরশু তিনি তো আসবেন, তার কাছে তোমার যাবার কথা উঠল? না, দাদার কোনো কথা হয়নি। তুমি নিজেই চাইলে না কেন? দিদি, আমি ওর কাছে আর যা কিছু চাই না কেন, এটা পারবো না। তোমার চাবার দরকার হবে না, তুমি অমনি ওর কাছে চলে যেও, বড় ঠাকুর কিছুই বলবেন না। মোতির মা এখনও একটা কথা সম্পূর্ণ বুঝতে পারেনি যে মধুসূদনের অনুকূলতা কুমুর পক্ষে সংকট হয়ে ফুটেছে। এর বদলে মধুসূদন যা চায় তা ইচ্ছে করলেও কুমু দিতে পারে না। ওর হৃদয় হয়ে গেছে দেউলে। এই জন্যই মধুসূদনের কাছে দান গ্রহণ করে ঋণ বাড়াতে ওর এত সংকোচ। কুমুর এমনও মনে হয়েছে যে দাদা যদি আর কিছুদিন দেরি করে আসে তো সেও ভালো। একটু অপেক্ষা করে থেকে মোতির মা বললে, আজ মনে হলো বড় ঠাকুরের মন যেন প্রসন্ন। সংশয়ে ব্যাকুল চোখে কুমু মোতির মার মুখের দিকে তাকিয়ে বললে, এ প্রসন্নতা কেন ঠিক বুঝতে পারিনি, তাই আমার ভয় হয়। কি করতে হবে ভেবে পাইনি। কুমুর চিবুক ধরে মোতির মা বললে,
কিছুই করতে হবে না, এইটুকু বুঝতে পারছো না? এতদিন উনি কেবল কারবার করে এসেছেন, তোমার মতো মেয়েকে কোনোদিনও দেখেননি। একটু একটু করে যতই চিনছেন, ততই তোমার আদর বাড়ছে। বেশি দেখলে বেশি চিনবেন, এমন কিছুই আমার মধ্যে নেই। তাই আমি নিজেই দেখতে পাচ্ছি আমার ভিতরটা শূন্য, সেই ফাঁকটাই দিনে দিনে ধরা পড়বে। সেই জন্যই হঠাৎ যখন দেখি উনি খুশি হয়েছেন, আমার মনে হয় উনি বুঝি ঠকেছেন। যেই সেটা ফাঁস হবে, সেই আরও রেগে উঠবেন। সেই রাগটাই যে সত্য, তাই আমি তাকে তেমন ভয় করি নে। তোমার দাম তুমি কি জানো দিদি? যেদিন এদের বাড়িতে এসেছো, সেই দিনই তোমার পক্ষ থেকে যা দেওয়া হলো, এরা সবাই মিলে তা শুধতে পারবে না। আমার কর্তাটি তো একেবারে মরিয়া। তোমার জন্য ছাগল লঙ্ঘন না করতে পারলে স্থির থাকতে পারছেন না। আমি যদি তোমাকে না ভালোবাসতুম, তবে এই নিয়ে ওর সঙ্গে আমার ঝগড়া হয়ে যেত। কুমু হাসলে, বললে, কত ভাগ্যে এমন দেবর পেয়েছি। আর তোমার এই জাটি বুঝি ভাগ্যস্থানে রাহু না কেতু? তোমাদের একজনের নাম করলে আরেকজনের নাম করবার দরকার হয় না। মতির মা ডান হাত দিয়ে কুমুর গলা জড়িয়ে ধরে বললে, আমার একটা অনুরোধ আছে তোমার কাছে। কি বলো? আমার সঙ্গে তুমি মনের কথা পাতাও। সে বেশ কথা ভাই, প্রথম থেকে মনে মনে পাতানো হয়েই গেছে। তাহলে আমার কাছে কিছু চেপে রেখো না। আজ তুমি অমন মুখটি করে কেন আছো কিছুই বুঝতে পারছি না। খানিকক্ষণ মতির মার মুখের দিকে চেয়ে থেকে কুমু বললে, ঠিক কথা বলবো? নিজেকে আমার কেমন ভয় করছে। সে কী কথা? নিজেকে কিসের ভয়? আমি এতদিন নিজেকে যা মনে করতুম, আজ হঠাৎ দেখছি তা নই। মনের মধ্যে সমস্ত গুছিয়ে নিয়ে নিশ্চিন্ত হয়েই এসেছিলুম। দাদারা যখন দ্বিধা করেছেন, আমি জোর করেই নতুন পথে পা বাড়িয়েছি। কিন্তু যে মানুষটা ভরসা করে বেরোলো, তাকে আজ কোথাও দেখতে পাচ্ছি নে। তুমি ভালোবাসতে পারছো না। আচ্ছা, আমার কাছে লুকিও না, সত্যি করে বলো, কাউকে কি ভালোবেসেছ? ভালোবাসা কাকে বলে তুমি কি জানো? যদি বলি জানি, তুমি হাসবে। সূর্য উঠবার আগে যেমন আলো হয়, আমার সমস্ত আকাশ ভরে ভালোবাসা তেমনই করেই জেগেছিল। কেবলই মনে হয়েছে সূর্য উঠল বলে। সেই সূর্যোদয়ের কল্পনা মাথায় করেই আমি বেরিয়েছি, তীর্থের জল নিয়ে, ফুলের সাজি সাজিয়ে। যে দেবতাকে এতদিন সমস্ত মন দিয়ে মেনে এসেছি, মনে হয়েছে তার উৎসাহ পেলাম। যেমন করে অভিসারে বেরোয়, তেমনি করেই বেরিয়েছি। অন্ধকার রাত্রিকে অন্ধকার বলে মনেই হয়নি। আজ আলোতে চোখ মেলে অন্তরেই বা কী দেখলুম, বাইরেই বা কী দেখছি। এখন বছরের পর বছর, মুহূর্তের পর মুহূর্ত কাটবে কী করে? তুমি কি বড় ঠাকুরকে ভালোবাসতে পারবে না মনে করো? পারতুম ভালোবাসতে। মনের মধ্যে এমন কিছু এনেছিলুম যাতে সবই পছন্দ মতো করে নেওয়া সহজ হতো। গোড়াতেই সেইটিকে তোমার বড় ঠাকুর ভেঙে চুরমার করে দিয়েছেন। আজ সব জিনিস কড়া হয়ে আমাকে বাজছে। আমার শরীরের উপরকার নরম ছালটাকে কে যেন ঘষড়ে তুলে দিল। তাই চারিদিকে সবই আমাকে লাগছে, কেবলই লাগছে। যা কিছু ছুঁই তাতেই চমকে ওঠে। এরপরে কড়া পড়ে গেলে কোনো একদিন হয়তো সয়ে যাবে, কিন্তু জীবনে কোনোদিনও আনন্দ পাবো না তো। বলা যায় না ভাই, খুব বলা যায়। আজ আমার মনে একটুমাত্র মোহ নেই। আমার জীবনটা একেবারে নির্লজ্জের মতো স্পষ্ট হয়ে গেছে। নিজেকে একটু ভোলাবার মতো আড়াল কোথাও বাকি রইল না। মরণ ছাড়া মেয়েদের কি আর কোথাও নড়ে বসবার একটুও জায়গা নেই? তাদের সংসারটাকে নিষ্ঠুর বিধাতা এত আঁট করেই তৈরি করেছে। এতক্ষণ ধরে এমনতর উত্তেজনার কথা কুমুর মুখে মতির মা আর কোনো দিনও শোনেনি। বিশেষ করে আজ যেদিন বড় ঠাকুরকে ওরা কুমুর প্রতি এতটা প্রসন্ন করে এনেছে, সেই দিনই কুমুর এই তীব্র অধৈর্য দেখে মতির মা ভয় পেয়ে গেল। বুঝলে লতার একেবারে গোড়ায় ঘা লেগেছে। উপর থেকে অনুগ্রহের জল ঢেলে মালি আর একে তাজা করে তুলতে পারবে না। একটু পরে কুমু বলে উঠল, জানি স্বামীকে এই যে শ্রদ্ধার সঙ্গে আত্মসমর্পণ করতে পারছি না, এ আমার মহাপাপ। কিন্তু সে পাপেও আমার তেমন ভয় হচ্ছে না, যেমন হচ্ছে শ্রদ্ধাহীন আত্মসমর্পণের গ্লানির কথা মনে করে।
মতির মা কোনো উত্তর না ভেবে পেয়ে হতবুদ্ধির মতো বসে রইল। একটু চুপ করে থেকে কুমু বললে, তোমার কত ভাগ্যি ভাই, কত পুণ্যি করেছিলে ঠাকুরপোকে এমন সমস্ত মনটা দিয়ে ভালোবাসতে পেরেছ। আগে মনে করতুম ভালোবাসাই সহজ, সব স্ত্রী সব স্বামীকে আপনিই ভালোবাসে। আজ দেখতে পাচ্ছি ভালোবাসতে পারাটাই সবচেয়ে দুর্লভ, জন্ম জন্মান্তরের সাধনায় ঘটে। আচ্ছা ভাই, সত্যি বলো, সব স্ত্রী কি স্বামীকে ভালোবাসে? মতির মা একটু হেসে বললে, ভালো না বাসলেও ভালো স্ত্রী হওয়া যায়, নইলে সংসার চলবে কি করে? সেই আশ্বাস দাও আমাকে। আর কিছু না হয়ে ভালো স্ত্রী যেন হতে পারি, পুণ্য তাতেই বেশি, সেইটি কঠিন সাধনা। বাইরে থেকে তাতেও বাধা পড়ে, অন্তর থেকে সে বাধা কাটিয়ে উঠতে পারা যায়। আমি পারবো, আমি হার মানব না। তুমি পারবে না তো কে পারবে? বৃষ্টি জোর করে চেপে এলো। বাতাসে ল্যাম্পের আলো থেকে থেকে চকিত হয়ে ওঠে। দমকা হাওয়া যেন একটা ভিজে নিশাচর পাখির মতো পাখা ঝাপটে ঘরের মধ্যে ঢুকে পড়ে। কুমুর শরীরটা মনটা শিরশির করে উঠল। সে বললে, আমার ঠাকুরের নামে আর জোর পাচ্ছি নে। মন্ত্র আবৃত্তি করে যাই, মনটা মুখ ফিরিয়ে থাকে, কিছুতে সাড়া দিতে চায় না। তাতেই সবচেয়ে ভয় হয়। বানানো কথায় মিথ্যে ভরসা দিতে মতির মার ইচ্ছে হলো না। কোনো উত্তর না করে সে কুমুকে বুকের কাছে জড়িয়ে ধরলে। এমন সময় বাইরে থেকে আওয়াজ পাওয়া গেল, মেজবউ। কুমু খুশি হয়ে উঠে বললে, এসো এসো ঠাকুরপো। সন্ধ্যাবেলাকার ঘরের আলোটিকে ঘরে দেখতে পেলুম না, তাই খুঁজতে বেরিয়েছি। মতির মা বললে, হায় হায়, মণিহারা ফণি যাকে বলে। কে মণি আর কে ফণি তার চক্র নাড়া দেখলেই বোঝা যায়। কি বলো বউরানী? আমাকে সাক্ষী মেনো না ঠাকুরপো? জানি, তাহলে আমি ঠকব। তা তোমার হারাধনকে তুমি উদ্ধার করে নিয়ে যাও, আমি ধরে রাখবো না। হারাধনের জন্যে ওর কোনো উৎসাহ নেই দিদি। ছুতো করে বউরানীর চরণ দর্শন করতে এসেছেন। ছুতোর কি কোনো দরকার আছে? চরণ আপনি ধরা দিয়েছে। সবচেয়ে যা অসাধ্য তার সাধনা করবে কে? সে যখন আসে সহজেই আসে। পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে আমার চেয়ে যোগ্য, তবু অমন সুন্দর পা দুখানি আমিই পারলুম ছুতে, তারা তো পারলে না। নবীনের জন্ম সার্থক হয়ে গেল বিনামূল্যে। আহ, কি বলো ঠাকুরপো, তার ঠিক নেই। তোমার এনসাইক্লোপিডিয়া থেকে বুঝি? অমন কথা বলতে পারবে না বউরানী। চরণ বলতে কি বোঝায় তা ওরা জানবে কি করে? ছাগলের খুঁড়ের মতো সরু সরু ঠোকওয়ালা জুতোর মধ্যে লক্ষ্মীদের পা কড়া জেনানার মধ্যে ওরা বন্দি করে রেখেছে। সাইক্লোপিডিয়ালার সাধ্য কি পায়ের মহিমা বোঝে? লক্ষণ 14টা বছর কেবল সীতার পায়ের দিকে তাকিয়ে নির্বাসনে কাটিয়ে দিলেন। তার মানে আমাদের দেশের দেওররাই জানে। তা পায়ের উপরে শাড়ি টেনে দিচ্ছ তো দাও, ভয় নেই। তোমার পদ্ম সন্ধ্যাবেলায় মুদে থাকে বলে তো বরাবরই মুদে থাকে না, আবার তো পাপড়ি খোলে। ভাই, মনের কথা। এমনি তরে স্তব করেই বুঝি ঠাকুরপো তোমার মন ভুলিয়েছেন? একটুও না দিদি, মিষ্টি কথার বাজে খরচ করবার লোক নন উনি। স্তুতির বুঝি দরকার হয় না? বউরানী, স্তুতির ক্ষুধা দেবীদের কিছুতেই মেটে না। দরকার খুব আছে, কিন্তু শিবের মতো আমি তো পঞ্চানন নই। এই একটি মাত্র মুখের স্তুতি পুরনো হয়ে গেছে, এতে উনি আর রস পাচ্ছেন না। এমন সময় মুরলি বেয়ারা এসে নবীনকে খবর দিলে কর্তা মহারাজা বাইরের অফিস ঘরে ডাক দিয়েছেন। শুনে নবীনের মন খারাপ হয়ে গেল। সে ভেবেছিল মধুসূদন আজ অফিস থেকে ফিরে একেবারে সোজা তার শোবার ঘরে এসে উপস্থিত হবে। নৌকো বুঝি আবার ঠেকে গেল চড়ায়। নবীন চলে গেলে মতির মা আস্তে আস্তে বললে, বড় ঠাকুর কিন্তু তোমাকে ভালোবাসেন, সে কথা মনে রেখো। কুমু বললে, সেইটি তো আমার আশ্চর্য ঠেকে। বলো কি, তোমাকে ভালোবাসা আশ্চর্য কেন? উনি কি পাথরের? আমি ওর যোগ্য না। তুমি তার যোগ্য নও, সে পুরুষ আছে কোথায়? ওর কত বড় শক্তি, কত সম্মান, কত পাকা বুদ্ধি। উনি কত মস্ত মানুষ। আমার মধ্যে উনি কতটুকু পেতে পারেন, আমি যে কি অসম্ভব কাঁচা তা এখানে বসে দুদিনে বুঝতে পেরেছি। সেই জন্যই যখন উনি ভালোবাসেন তখনই আমার সবচেয়ে বেশি ভয় করে। আমি নিজের মধ্যে যে কিছুই খুঁজে পাই না। এত বড় ফাঁকি নিয়ে আমি ওর সেবা করব কী করে? কাল রাত্রিরে বসে বসে মনে হলো আমি যেন বেয়ারিং লেফাফা, আমাকে দাম দিয়ে নিতে হয়েছে।
খুলে ফেললেই ধরা পড়বে যে ভিতরেও চিঠিও নেই। দিদি হাসালে। বড় ঠাকুরের মস্ত বড় কারবারি বুদ্ধিতে ওর সমান কেউ নেই, সব জানি। কিন্তু তুমি কি ওর কারবারের ম্যানেজারি করতে এসেছো যে যোগ্যতা নেই বলে ভয় পাবে? বড় ঠাকুর যদি মনের কথা খোলসা করে বলেন তবে নিশ্চয়ই বলবেন তিনিও তোমার যোগ্য নন। সে কথা তিনি আমাকে বলেছিলেন। বিশ্বাস হয়নি? না, উল্টে আমার ভয় হয়েছিল। মনে হয়েছিল আমার সম্বন্ধে ভুল করলেন, সে ভুল ধরা পড়বে। কেন তোমার এমন মনে হলো বলো দেখি? বলবো, এই যে আমার হঠাৎ বিয়ে হয়ে গেল, এ তো সমস্ত আমি নিজে ঘটিয়ে তুললুম। কিন্তু কি অদ্ভুত মোহে, কি ছেলেমানুষি করে! যা কিছুতে আমাকে সেদিন ভুলিয়েছিল তার মধ্যে সমস্তই ছিল ফাঁকি। অথচ এমন দৃঢ় বিশ্বাস, এমন বিষম জেদ যে সেদিন আমাকে কিছুতেই কেউ ঠেকাতে পারত না। দাদা তা নিশ্চিত জানতেন বলেই বৃথা বাধা দিলেন না। কিন্তু কত ভয় পেয়েছেন, কত উদ্বিগ্ন হয়েছেন তা কি আমি বুঝতে পারিনি? বুঝতে পেরে নিজের ছোঁকটাকে একটুও সামলাইনি। এত বড় অবুঝ আমি। আজ থেকে চিরদিন আমি কেবলই কষ্ট পাবো, কষ্ট দেব, আর প্রতিদিন মনে জানবো এ সমস্তই আমার নিজের সৃষ্টি। মতির মা কী যে বলবে কিছুই ভেবে পেলে না। খানিকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলে, আচ্ছা দিদি, তুমি যে বিয়ে করতে মন স্থির করলে কী ভেবে? তখন নিশ্চিত জানতুম স্বামী ভালো মন্দ যাই হোক না কেন স্ত্রীর সতীত্ব গৌরব প্রমাণের একটা উপলক্ষ মাত্র। মনে একটুও সন্দেহ ছিল না যে প্রজাপতি যাকেই স্বামী বলে ঠিক করে দিয়েছেন তাকেই ভালোবাসবই। ছেলেবেলা থেকে কেবল মাকে দেখেছি, পুরাণ পড়েছি, কথা শুনেছি। মনে হয়েছে শাস্ত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে চলা খুব সহজ। দিদি, 19 বছরের কুমারীর জন্য শাস্ত্র লেখা হয়নি। আজ বুঝতে পেরেছি সংসারে ভালোবাসাটা উপরি পাওনা। ওটাকে বাদ দিয়েই ধর্মকে আঁকড়ে ধরে সংসার সমুদ্রে ভাসতে হবে। ধর্ম যদি সরস হয়ে ফুল না দেয়, ফল না দেয়, অন্তত শুকনো হয়ে যেন ভাসিয়ে রাখে। মতির মা নিজে বিশেষ কিছু না বলে কুমুকে দিয়ে কথা বলিয়ে নিতে লাগলো।